আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাপা পুলি পিঠা। আর এই ভাপা পুলি পিঠা কিন্তু কয়েকভাবে তৈরি করা যায়, তবে দুধে ক্ষীরসা পুরে ভরা যে ভাপা পুলিটা আছে, আজকে আমি সেটাই আপনাদেরকে করে দেখাবো। এই পিঠাটা তো আমার খুবই পছন্দ, আশা করছি আপনাদেরও অনেক পছন্দের পিঠা। আর এই পিঠাটা আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, এতে করে আরও অনেকে ভিডিওটি দেখার সুযোগ পাবে। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি ক্ষীরসার পুরটা তৈরি করব। এই জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ঘন দুধ। আমি 1 কেজি দুধকে জাল দিয়ে ঘন করে 2 কাপ করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ঘন দুধটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন, এতে করে ক্ষীরসার পুরটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি কিন্তু চুলার আঁচটা ধরাইনি, সব উপকরণগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটা ধরিয়ে দিব। কুড়ানো নারকেল দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ। কারো কাছে যদি নারকেল ভালো না লাগে সেক্ষেত্রে নারকেলটা স্কিপ করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 1/3 কাপ পরিমাণ। আর গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়। তো চেষ্টা করবেন গুড়টাই ব্যবহার করার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি চুলার আঁচটা ধরিয়ে দিব। অবশ্যই ঠান্ডা দুধের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর চুলার আঁচটা ধরাবেন, এতে করে দুধটাও ফেটে যাওয়ার ভয় থাকবে না। আর এটার মধ্যে কোনো লাঞ্চ ক্রিয়েটও হবে না। তো অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে এটা রান্না করবেন। তো চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম একটা হালুয়া কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত আমি রান্না করে নিব। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে, কোনোভাবে নাড়াটা স্টপ করা যাবে না, তাহলে আবার নিচে পুরা লেগে যেতে পারে। তো এটা কিন্তু অলরেডি হালুয়ার একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। এখন আমি একটু ঘি অ্যাড করব। আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এবং এটাকে আরও 1 মিনিটের মতো জাস্ট ঘিটা মিশিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে মিশিয়ে নেব। শেষে ঘি দেওয়ার কারণে ভিতরে যেমন একটা সুন্দর ফ্লেভারও হবে, একই সঙ্গে আমাদের এটা বেশ স্মুথও হয়ে যাবে। আমি এখন চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এই ফাঁকে আমি চালের গুঁড়াটা সিদ্ধ করে নিব। এই জন্য চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা বাজার থেকে কিনে আনা। চালের গুঁড়া দেওয়ার পরে চুলার আঁচটা একদম লোতে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। আজকে আমি যেহেতু বাজার থেকে কিনে আনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি, তাই আমি যতটুকু চালের গুঁড়া নিয়েছি ততটুকু পানি নিয়েছি। যদি ঘরে তৈরি করা চালের গুঁড়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা সামান্য একটু কমিয়ে দিবেন, কারণ ঘরের চালের গুঁড়াটা ভিজা থাকে, এতে পানির কম টানে। তো পানির ইস্যুটা জাস্ট কিনা চালের গুঁড়া হলে যতটুকু চালের গুঁড়া ততটুকু পানি, আর যদি ঘরে তৈরি করা হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু কম দিবেন। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এবার সব কিছু খুব ভালোভাবে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আবারও রেখে দেব। আরও 5 মিনিট গরম ভাপে রেখে দিলে এটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার কাইটা মথে নেব। হাত দিয়ে ধরার মতো হালকা একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে মুথে নিতে হবে। একটু গরম অবস্থাতে মুথে নিতে হবে, এতে করে সুন্দর করে কাইটা মুথে নেওয়া হবে। কিছুক্ষণ মুথে নেওয়ার পরে এখন একটা বোর্ডে নিয়ে নিচ্ছি কাইটা। বোর্ডের মধ্যেও কাইটা নিয়ে আবারও ভালো মতো মুথে নিব, একটা ডোতে পরিণত করে নিব। জাস্ট নর্মাল আমরা যেভাবে আটা মুথে নেই সুন্দরভাবে মসৃণভাবে মুথে নিতে হবে, যাতে কোনো লাঞ্চ না থাকে। আর দেখেন এটা কিন্তু খুব সুন্দর সফট একটা ডোতে পরিণত হয়েছে। তো এখন আমি পিঠা তৈরি করে নেব। আমি 2 ভাবে পিঠার ডিজাইন বানিয়ে দেখাবো। প্রথমে এখান থেকে কাই নিয়ে একটি বড় রুটি বানিয়ে নিব।
আর বাকি যে কাইটা আছে সেটাকে একটি পরিষ্কার ভিজানো কাপড় দিয়ে ঢেকে রেখে দিব, এতে করে উপরটা ড্রাই আউট হবে না। এখন আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি, তবে রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না, মোটামুটি একটু মোটা করে বেলতে হবে। নর্মালি আমরা পরোটা যেমন একটু মোটা করে বেলি ওরকম করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম একটু মোটা করে একটা বড় রুটি তৈরি করতে হবে। এখন আমি বয়ামে ঢাকনার সাহায্যে আমি রুটি কেটে নিব, এতে করে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয়। এবার সবগুলো তুলে নেওয়ার পরে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু একত্রিত করে হাত দিয়ে একটু ভালো করে মথে নিয়ে আবারও ওইটাকে বেলে নিতে হবে। এখন আমি একটি রুটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে খিরসার পুরটা রান্না করে রেখেছিলাম সেটা। ভিতরে খিরসাটা যার যার পছন্দ অনুযায়ী ভরে নেবেন। এবার খুব ভালো করে মুখটা সিল করে নিতে হবে, যাতে করে কোনো দিক দিয়ে যেন খিরসাটা বের হতে না পারে। এবার এরকম একটা পিঠা কাটার দিয়ে পিঠা কেটে নিব, এতে করে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হবে আর সাথে সাথে এটা খুব ভালোভাবে সিলও হয়ে যাবে, এর ভিতর থেকে খিরসার পুরটা বের হয়ে আসবে না। তো একটা ডিজাইন হয়ে গেল, এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি। পিঠা তৈরি করার জন্য আমি এখান থেকে সামান্য একটু সিদ্ধ করা আটার কাই নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর হাত দিয়ে বলের মতো তৈরি করে নিচ্ছি। আর এখন এই পিঠাটা আমি ট্রেডিশনাল ওয়েতে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ট্রেডিশনাল ওয়েতে এভাবে পিঠাটা আসলে তৈরি করা হয়, তো আমি ট্রেডিশনাল ওয়েতে আপনাদেরকে করে দেখাচ্ছি। এখন ওই আটার কাইটুকু আমি এরকম ছোট্ট একটা বাটি শেপে করে নিচ্ছি। সব সাইডে সমান করে এরকম একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করলাম। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও দুধের খিরসার পুরটা, যেটা আমি প্রথমে রান্না করে রেখেছিলাম। আমি আবারও বলছি খিরসার পুরটা নিজের পছন্দ মতো ভরে নিতে হবে, নিয়ে জাস্ট দুই সাইড বন্ধ করে দিতে হবে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এটা খুবই ইজি, আসলে ট্রেডিশনাল একটা পিঠা, সবাই জানে পিঠাটা কিভাবে বানাতে হয়। তো এভাবে একটা বাঁকা চাঁদের মতো শেপ করে পিঠা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এরকমও রাখতে পারেন, তবে ট্রেডিশনাল এই পিঠার সাইড দিয়ে সুন্দর একটা ডিজাইন করা হয়। তো ডিজাইনটা খুবই ইজি, আপনারা এক দুইবার প্র্যাকটিস করলে যে কেউই পারবেন। জাস্ট একটু হাত দিয়ে একটু মুড়িয়ে মুড়িয়ে ডিজাইনটা তৈরি করতে হয়। সামান্য একটু হাতে চেপে একটু পাতলা করে উপর দিয়ে এভাবে উল্টিয়ে দিলেই দেখবেন ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো এভাবে আসলে সাইড দিয়ে ডিজাইনটা করে নিতে হবে। তো আরেকটা ডিজাইনের পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো এরই মাঝে আমার সবগুলো পিঠা তৈরি করা নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভাপে দিয়ে নিব। আমি এই স্ট্রেনারে পিঠাগুলো ভাপ দিব। আসলে যার হাতে যেটা থাকে সেটা দিয়ে ভাপ দিতে পারবেন। এবারে এই স্ট্রেনারের উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছি। অবশ্যই কাপড় দিয়ে দিবেন, না হলে কিন্তু নিচে থেকে পানির যে ভাপটা সরাসরি পিঠার গায়ে লেগে পিঠাটা ভিজে যাবে। তো কাপড়ের উপরে পিঠাগুলো সাবধানে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে। এখন উপর দিয়ে কাপড়টা ঢেকে দিতে হবে। তো পিঠার ভাপ দেওয়ার জন্য চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি ফুটতে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে আমি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি বা চালনি বসিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা খুব বেশি করে দিবেন না, জাস্ট অল্প দিবেন, যাতে করে এর মধ্যে ভাপটা সুন্দরভাবে লাগে। পানিটা যেন ফুটে পিঠার গায়ে না লাগে, পিঠাটা ভিজানো যাবে না, জাস্ট পিঠাটা ভাপ দিতে হবে। এবার এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 3 থেকে 4 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচ আছে মাঝারি থেকে একটু কম, খুব বেশি আছে এটাকে ভাপ দেওয়ার কোনো দরকার নেই। পানিটা ফুটে ওঠার পরে 3 থেকে 4 মিনিটের মতো ভাপ দিলেই যথেষ্ট। প্রায় 4 মিনিটের মতো পিঠাটা ভাপ দিয়ে নিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে সাবধানে উপরে কাপড়টা সরে নিতে হবে। হাত দিয়ে চেক করে দেখতে পারেন পিঠাগুলো হয়েছে কিনা। যদি হয় তাহলে কাপড়টা হাত দিয়ে ধরে এভাবে প্লেটে নিয়ে নেবেন, এতে করে হাতে আর ছেঁকা লাগবে না, খুব সহজে প্লেটে নিতে পারবেন। আর আপনারা যদি চুলা থেকে পিঠাগুলো তুলে নিতে চান তাহলে চুলার আঁচটা আগে বন্ধ করে নেবেন, এতে করে হাতে ভাপ লাগার কোনো ভয় থাকবে না। এ কাজটা অবশ্যই সাবধানে করবেন, যাতে করে কোনো কারণে হাতে ভাপ না লাগে। এবার আমি ভাপ দেওয়ার পিঠাগুলো তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরে আমি পরবর্তী ব্যাচগুলো এভাবে সিদ্ধ করে নিব।
তো তৈরি হয়ে গেল আমার মজাদার ক্ষীরসার পুরে ভরা ভাপা পুলি পিঠা। এই পিঠাটা আমার অনেক পছন্দের একটা পিঠা। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই পিঠার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আরও মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।